টিএ টিও প্রেজেন্ট আছেন। টিএ হচ্ছেন আমাদের আমাদের পোস্ট গ্রাজুয়েটে আমাদের যে এক ব্যাচ সিনিয়র মিতা খানম। আপু আপনি কি আছেন? হ্যাঁ, আমি আছি। তোমাদের তো সাধারণত আমার সাথে ক্লাস করে শনিবারে, কিন্তু শনিবারে তো সবসময় ক্লাস করা সম্ভব হয়ে ওঠে না, কারণ শনিবারে আমার নিজেরও ক্লাস। তাই এই আপু তোমাদেরকে এই ক্লাস গুলো করাবেন, মানে এই ক্লাসের সময় তিনি উপস্থিত থাকবেন, তিনি ডিকটেশন দেবেন আমার অনুপস্থিতিতে। আর এমনি তোমরা বুধবারে কোনো টাইম স্লট ফাঁকা পেয়েছিলে এসিআররা? স্যার সবসময় ফাঁকা থাকে না স্যার, আর হচ্ছে স্যার এই শনিবার কিন্তু স্যার আমাদের ল্যাব ছিল, মানে স্যার বন্ধ ছিল তো স্যার, তো দেখা গেছে শনিবারে অনেক ক্লাস হচ্ছে বুধবারে শিফট করেছে স্যার পরে, যেন মেকআপ করতে পারে, এই জন্য পরে ফাঁকা পাওয়া যায় না। তাহলে তো খুবই সমস্যা তোমাদের আগামী। তাহলে আমি চাইছি যে আগামী সপ্তাহে শনিবার এবং বুধবার তোমরা দুই গ্রুপ মিলে এই এক্সপেরিমেন্ট করে ফেলো, কারণ ইতিমধ্যে আমরা অনেকটা পিছিয়ে আছি, আমরা আরো অনেকগুলো এক্সপেরিমেন্ট করতে হবে। স্যার মোস্ট প্রবাবলি সম্ভব হবে, মানে আমাদের গ্রুপ শনিবার দিন আর গ্রুপ স্যার বুধবার দিন। যদি তাই হয় তবে তোমরা টাইম এটা তোমরা টিমস আপলোড করে দিও। ওকে স্যার। ওকে, তো এখন আমরা কাজের কথায় আসি। কয়েকদিন আগে, অ্যাকচুয়ালি কয়েক সপ্তাহ আগে, আমি তোমাদের একটা গ্লাস মেকিং এর জন্য একটা ল্যাব শিট দেখিয়েছিলাম, তোমাদের কি মনে পড়ে? স্যার ওটা যে ব্যাচ ক্যালকুলেশনেরটা স্যার। ব্যাচ ক্যালকুলেশনের পরে আমি কিন্তু তোমাদের বলছিলাম, প্রথমত ব্যাচ ক্যালকুলেশন নিয়ে কিছু কথা বললাম, তারপর আমরা তোমাদের সিরামিকের মাইক্রোগ্রাফি নিয়ে একটা বেশ ভালো রকমেরই ল্যাব হলো। তো এখন আমি তোমাদের কিন্তু এরপর কিন্তু আরো একটা শীট তোমাদের দেখিয়েছিলাম আমার যতদূর মনে পড়ে। আমি সেই শীট অনুযায়ী বলেছিলাম যে তোমাদের সেই অনুযায়ী কাজ করতে হবে। তাই তো আমি চাইলে এখন আমার স্ক্রিন শেয়ার করে তোমাদের দেখাতে পারি। আমার মনে হয় যে এখন স্ক্রিন শেয়ার করাটাই বেটার হবে। ওকে, দাঁড়াও। তাহলে আমি স্ক্রিন শেয়ার করি। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যালো, আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। আমার প্ল্যান হচ্ছে যে এখন আমরা নিজের হাতে গ্লাস তৈরি করব, র র ম্যাটেরিয়াল মিশিয়ে, এবং সেটাকে আমরা মেল্ট করব। এর মধ্যে আমি তোমাদের বলি, এর মধ্যে রেড লেড কিন্তু আমাদের স্টোরে আছে। অ্যাকচুয়ালি এটাকে রেড লেড না বলে আমরা বলতে পারি এটা বলাই বেশি যুক্তিযুক্ত। বোরিক অ্যাসিড, জিঙ্ক অক্সাইড পাউডার, আর অক্সাইডস অফ আদার মেটালস, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, আয়রন। আমি তোমাদের একটু বলে রাখি, আমাদের কাছে যেটা কমলা রঙের কিন্তু লেড মনোক্সাইডের কিন্তু স্টক আমাদের কেমিক্যাল ল্যাবে আছে। বোরিক অ্যাসিড যথেষ্ট পরিমাণেই আছে। জিঙ্ক অক্সাইডটা একটু স্টক কম হতে পারে, কিন্তু তবুও মোটামুটি চলবে। আর আয়রনের যে অক্সাইড, এটা আমি একটু ভুল করেছিলাম গতবার, কিন্তু এবার ঠিক করে নিয়েছে। আয়রনের অক্সাইডটা কি আমাদের ল্যাবে রেড অক্সাইড বলা হয়, এবং এই অক্সাইডটা হচ্ছে Fe2O3। ম্যাঙ্গানিজের যে একটা অক্সাইড পাওয়া যায়, সেই অক্সাইডটা পাওয়া যায় কোথায় আমি তোমাদের বলি। আমাদের কেমিক্যাল অ্যানালিসিস ল্যাবে ঢুকে হাতের হাতের ডান দিকে মনে দেয় এক সারি ক্যাবিনেট পড়ে না? মনে আছে? খেয়াল আছে তোমাদের? আমার কথা শুনতে পাও? জি স্যার, শোনা যাচ্ছে স্যার, খেয়াল নেই। ঠিক আছে, আমি বলি। কেমিক্যাল অ্যানালিসিস ল্যাবে ঢুকতে জি স্যার, হাতের ডান দিকে হচ্ছে অনেকগুলো কাঠের ক্যাবিনেট আছে। এর মধ্যে কাঠের ক্যাবিনেটের ঢুকেই ঢুকেই একদম হাতের ডান পাশে যে ক্যাবিনেটটা পড়ে, মানে অনেকগুলো ক্যাবিনেটের সারির সবচেয়ে ডানে
তার ওপরের ক্যাবিনেটে দেখবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের পাউডার আছে, কিন্তু সবকিছু ঠিকঠাক থাকে। এটা অবশ্য ফাহমিদা ম্যামের পাউডারটা ছিল, কিন্তু ওনার কাছ থেকে আমরা ইউজ করার পারমিশন জোগাড় করেছি। আর ল্যাবে ক্রোমিয়াম অক্সাইডও আছে, যেটা CrO3 লেখা, সেটা অ্যাকচুয়ালি Cr2O3। এটা আমি বুঝলাম এইভাবে যে ক্রোমিয়াম 3, Cr2 হচ্ছে যে ক্রোমিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 3, এটা ইজিলি বের করা যায়। তো ওটার কিন্তু ক্রোমিয়াম 3 এর কম্পাউন্ড গুলোর কালার কিন্তু সাধারণত একটু গ্রিন কালারের হয়, আর যে ক্রোমিয়াম 6 এর একটা অরেঞ্জ কালারের হয়। তোমরা ক্রোমিয়াম 6 এর একটা কম্পাউন্ড বলতে পারবে কমলা রঙের? পটাশিয়াম ডাইক্রোমেট। এক্স্যাক্টলি, পটাশিয়াম ডাইক্রোমেট। এবং ক্রোমিয়াম 6 এর আয়নের কালারটাই হচ্ছে এরকম। তোমরা যেটা CrO3 দেখবে একটা বড় বড় কৌটায় সবুজ রঙের পাউডার, এবং সেটা CrO3 লেখা, কিন্তু অ্যাকচুয়ালি Cr2O3। তো তোমরা কেমিক্যালের চেহারা তো বুঝে গেলে। আর ম্যাঙ্গানিজের যে অক্সাইড, সেই অক্সাইডটা কিন্তু ডাইঅক্সাইড, কিন্তু MnO2, এটা কিন্তু একটু খুবই ডার্ক ভায়োলেট থেকে ব্ল্যাক কালারের। এই কালার গুলোর কথা বারবার বলছি, কারণ আমরা কিন্তু এই কালারই অবজার্ভ করবো। তোমাদের কি টার্গেট? তোমাদের টার্গেট হচ্ছে তোমরা এমন ভাবে অক্সাইড এবং যদি হাইড্রোক্সাইড এর মিক্সচার প্রিপেয়ার করবে যাতে ফাইনাল গ্লাসের কন্ট্রিবিউশনে 65:35:5 রেশিওতে থাকে lead monoxide, H3BO3, জিঙ্ক অক্সাইড। এই পার্টটা বুঝেছো? 100 গ্রাম গ্লাসের মধ্যে থাকবে 65 গ্রাম lead অক্সাইডের কন্ট্রিবিউশন, 35 গ্রাম H3BO3 এর কন্ট্রিবিউশন, 5 গ্রাম জিঙ্ক অক্সাইডের কন্ট্রিবিউশন। এই হচ্ছে 100 গ্রাম। বুঝলে হিসাবটা? ম্যাস রেসপেক্টে। জি স্যার। আর তোমাদের 5% কালারেন্স থাকতেও পারে, নাও থাকতে পারে। তোমাদের 10টা গ্রুপ না? তুমি 10টা গ্রুপ করেছিলে না? 12টা? 10টাই তো করার কথা। 5×5=10, তাই না? 6 জন করে। জি স্যার, 10টা মনে ছিল। জি স্যার। ঠিক আছে। এবং তোমাদের ওই কালারেন্টটা হবে 5%। আমি 5% হিসাবটা বলি। তোমরা মনে করো যেটা ম্যাঙ্গানিজ, যেটা পুরোপুরি 5 লেখা, সেটা তো পুরোপুরি ম্যাঙ্গানিজ অক্সাইড বটে, কিন্তু আমি তোমাদের এই হিসাবটা একটু বোঝাই। তোমরা যে 10 গ্রাম গ্লাস করবে, সেই 10 গ্রামের মধ্যে 100% হবে এই মিক্সচার, 100 মানে 100 মাস ফ্র্যাকশন হবে এতটুকু, আর 5 মাস ফ্র্যাকশন হবে এতটুকু। মানে 10 গ্রামের মধ্যে 105 ভাগের 100 ভাগ হবে lead অক্সাইড, H3BO3, জিঙ্ক অক্সাইড, আর 105 ভাগের 5 ভাগ হবে ম্যাঙ্গানিজ অক্সাইড। কিন্তু যেহেতু ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হিসেবে তোমাদের আছে, সুতরাং ওই 5টা ধরো ওই অক্সিজেনের জন্য যোগ হয়ে আরো 7 হয়ে যাবে। এবং যেখানে মনে করো এটার ক্ষেত্রে তোমরা যে মিক্সটা তৈরি করবে, তোমাদের মিক্সের টার্গেটটাই থাকবে এরকম যে যাতে ওই 5% হয় ওই টোটাল গ্লাস না, যে কালারলেস যে গ্লাস, এই গ্লাসের মিক্সচারটা পিওর ভাবে কালারলেস হওয়ার কথা, এটার 5% হবে ম্যাঙ্গানিজ অক্সাইড। একইভাবে ক্রোমিয়াম ডাইঅক্সাইড, FeO, এগুলো। এবং তোমাদের যদি লস্ট ওয়াটার বা অক্সিজেন মাসের জন্য হিসাব করতে হয়, তাহলেও কিন্তু সেই হিসাবটা তোমাদের আগে থেকে করে নিতে হবে। তোমরা যদি হিসাবটা না বসে, আমি তোমাদের আবার রিপিট করছি, যেখানে কেবলমাত্র A1 গ্রুপের কোনো কারেন্ট লাগবে না, মাস ফ্র্যাকশনে মনে করো 10 গ্রামের মধ্যে 6.5 গ্রাম lead অক্সাইডের ইকুইভ্যালেন্ট থাকবে, 3.5 গ্রাম বরিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট থাকবে, আর 0.05 গ্রাম জিঙ্ক অক্সাইডের ইকুইভ্যালেন্ট থাকবে। একটু বুঝেছো? পিওর গ্লাস। জি স্যার। অন্যান্য গ্রুপের ক্ষেত্রে পিওর গ্লাস প্রতি 100 পার্ট পিওর গ্লাসের সাথে 5 পার্ট কালারেন্ট মিশাতে হবে।
আর 5 পার্ট কালারেন্ট ম্যাঙ্গানিজ অক্সাইড হবে। ফলে ওটা ওটা হয়ে যাবে 100 ভাগের চেয়ে একটু কম, ওটাও 5 এর চেয়ে সামান্য কিছু কম, কিন্তু সেটা ক্যালকুলেট করে নেবে। কিন্তু আমরা হচ্ছে ম্যাঙ্গানিজ অক্সাইড হচ্ছে 5 ডিভাইডেড বাই 105, তাই না? কিন্তু ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মধ্যে তো ম্যাঙ্গানিজ অক্সাইডের চেয়ে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মাস বেশি না, একই অ্যাটম বাই অ্যাটম, সরি মলিকিউল বাই মলিকিউল, এটা তো বোঝো। বুঝতে তো পারছো আমার জি স্যার। কথা? তখন তোমাদের সেই অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে হবে। তেমনি এই কালারেন্ট মিক্স করার সময়ও বুঝতেই তো পারছো যে এইখানে ম্যাঙ্গানিজ অক্সাইড ক্রোমিয়াম, সেখানে কালারেন্ট মিক্স করার জন্য ম্যাঙ্গানিজ অক্সাইড যাতে থাকে, ম্যাঙ্গানিজ অক্সাইডের কন্ট্রিবিউশন এবং ক্রোমিয়াম Cr2O3 তার কন্ট্রিবিউশন যেন থাকে 50-50। ফলে এখন যে ম্যাঙ্গানিজ অক্সিজেন যেহেতু ডাইঅক্সাইড ফর্মে আছে, সেই হেতু তোমাদের সেটা এখানে 50-50 ছিল না, সেটা হয়ে যাবে হয়তো কথার কথা 65-50 বা 70-50। সেটাকে তোমার নর্মালাইজ করে 5 গ্রামে নিয়ে আসতে হবে, 5 গ্রাম না, 5 রেশিওতে নিয়ে আসতে হবে। আর ওটাকে তোমার নর্মালাইজ করে 100 রেশিওতে নিয়ে আসতে হবে। তারপর দুটো একসাথে মিলে 10 গ্রাম করতে হবে। এই ক্ষেত্রেও তোমাদের মিক্সচারটা একই রকম, 2:1:1, 1:2:1, 1:1:2। এখন কি তোমরা বুঝতে পারছো কিভাবে তোমরা রিলেটিভ মাস ফ্র্যাকশন ক্যালকুলেট করবে? জি স্যার। সেই ক্যালকুলেশনটা কিন্তু আমার চাই। তোমরা কিন্তু ক্যালকুলেশন যেভাবে দেখাবে, তোমরা এই ক্যালকুলেশনটা আগে ভাগে করে রাখবে বাসায়, এবং সেই অনুযায়ী তোমরা লেড অক্সাইড, বোরিক অ্যাসিড, জিঙ্ক অক্সাইড, তারপর এবং এই অক্সাইড গুলো, প্রক্সি অক্সাইড গুলো, কেন তুমি ম্যাঙ্গানিজ মনোক্সাইড পাচ্ছ, তুমি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড পাচ্ছ, আয়রন তুমি মনোক্সাইড পাচ্ছ না, Fe2O3 পাচ্ছ। এরপর তোমাদের একটা ক্রুসিবল, তোমাদের অক্সাইড ক্রুসিবল দেওয়া আছে, এটা ক্লে বন্ডেড গ্রাফাইট না, ওটাও পোর্সিলিন ক্রুসিবল। চাইলেও কিন্তু তোমরা সেই ক্রুসিবলটাকে কি বলবো যে পুরোপুরি যে একবার মেল্ট হয়ে গেলে ঢেলে ফেলতে পারবে তা না, ক্রুসিবলের গায়েও কিছু কেমিক্যাল লেগে থাকবে, তো ডোন্ট ওয়ারি। এবং হ্যাঁ, এই মিক্সচার গুলো তোমাদের খুব ভালো করে মেশাতে হবে, মাস্ক, গ্লাস, স্প্যাচুল গুলো ক্লিন করে নিও। আরেকটা ভালো কথা, লেডের অক্সাইড কিন্তু বেশ বাজে রকমের বিষাক্ত, ফলে এটার জন্য তোমরা মাস্ক নিও তো ভালোই, আর গ্লাভস নিলে সেটা খুবই ভালো। আর তা না হলেও এটা দিয়ে কাজ করার পর অবশ্যই অবশ্যই হাত সাবান দিয়ে ধুয়ে নেবো। আর এর চেয়ে ভালো তোমরা যদি হাতের স্পর্শ না লাগাও, জাস্ট চামচ দিয়ে মেপে মেপে নিয়ে নাও। এবং তারপর তোমাদের সেই ক্রুসিবল এই মিক্সচার গুলো ঢেলে নিয়ে এটাকে অ্যাটলিস্ট সেলসিয়াসের মতো টেম্পারেচার দিতে হবে, যতক্ষণ অক্সাইডটা মেল্ট করে। এই মেল্টের ক্ষেত্রে একটু সমস্যা হয়। আমাদের কেমিক্যাল অ্যানালিসিস ল্যাবে যে ফার্নেস আছে, সেখানে 700 ডিগ্রি সেলসিয়াস পর্যন্তই ওঠে, কিন্তু অনেক ক্ষেত্রে ততক্ষণে গ্লাসটা মেল্ট হয় না। আমি যেটা করেছি সেটা হচ্ছে ফাউন্ড্রি ল্যাবে গিয়ে এই ক্রুসিবল গুলোকে মনে করো ইটের মাঝখানে রেখে সেই ইটের মধ্য দিয়ে খুব হাই ইন্টেন্সিটি ফ্লেম দেওয়া হয়েছে। তোমরা আমাদের ফাউন্ড্রি ল্যাবে ফ্লেম দিয়ে কোনো জিনিস হিট করা দেখোনি? একদম ওপেন ফ্লেম দিয়ে হিট করা, ওই গ্যাসের সোর্স থেকে কানেকশন নিয়ে সরাসরি গ্যাসের ওপেন ফ্লেম দিয়ে হিট করে প্রচন্ড প্রচন্ড পরিমাণে। তোমরা এটা দেখেছো কখনো? না স্যার। ঠিক আছে, তোমরা চেষ্টা করবে তোমরা ফাউন্ড্রি ল্যাবে সময় বের করার জন্য। আমিও চেষ্টা করবো যে ফাউন্ড্রি ল্যাবে তোমরা টাইম, তোমরা স্কোপ পাবে না। যদি ফাউন্ড্রি ল্যাবে তোমরা না পাও, তাহলে কিন্তু আমাদের কেমিক্যাল অ্যানালিসিস ল্যাবে এই 700 কাজ করতে হবে। এক্ষেত্রে আমার একটা প্রবলেম হচ্ছে, সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের শেয়ার করি। লেড অক্সাইড গ্লাসের কিন্তু মেল্টিং পয়েন্ট অনেক কম, বোরিক অ্যাসিডের মেল্টিং পয়েন্ট তার চেয়েও কম। ফলে ক্রুসিবলটা হিট হয়ে থাকলে প্রথমে নিচ থেকে তো হিট হয়, তাই সেই নিচের হিটে এই নিচের গায়ে যে বোরিক অ্যাসিড আছে, সেই বোরিক অ্যাসিডটা নিচের গায়ে অনেকটা ভিট্রিফাইড হয়ে যায়। ফলে উপরের মানে ওই ক্রুসিবলের উপরের লেয়ার এবং নিচের লেয়ারে ভিট্রিফাইড বোরিক অ্যাসিডের ডেনসিটি একটু ডিফারেন্স হয়, এবং বোরিক অ্যাসিডটা কিন্তু ভেঙে ভেঙে B2O3 মানে বোরন 3 অক্সাইডে কনভার্ট হয়। তাই দেখা যায় যে এখান থেকে অনেক গ্যাস ট্যাসও ইভলভ হয়। ফলে একবার ইভলিউশন শেষ হয়ে গেলে যখন B2O3 হয়ে পড়েছে, তখন আবার আরেকটু গ্লাস রড বা এই জাতীয় জিনিসপত্র দিয়ে একটু কুচিয়ে কুচিয়ে ঠিকঠাক করে দিলে, আবার দিলে এটা ভালোভাবে গলে যায়। কিন্তু তোমাদের তো ল্যাবে টাইম সীমিত, তাই না? তাই আমি তোমাদের বলবো যে বড় জোর
পড়ার জন্য তোমরা কি করবো, অ্যারাউন্ড 30 to 45 মিনিট তোমরা এই গ্যাস মিক্সচার, তোমরা এই মিক্সচার তৈরি করে মেল্ট করার চেষ্টা করবে ফার্নেসে। বললামই তো, তোমরা ফন্ড্রি ল্যাবে চলে যাবে, আর ফন্ড্রি ল্যাবে তোমরা যদি শিডিউল বের করতে না পারো, তাহলে 700 ডিগ্রি সেলসিয়াসে আমাদের এই কেমিক্যাল ল্যাবেই ভরসা। তো সেই ল্যাবে তোমরা এগুলো দেবে 30 থেকে 35 মিনিট, বেশি তোমরা পারবে না হয়তো সময়। তারপর বের করে দেখবে, খুব ধীরে ধীরে বের করতে হবে যে থার্মাল শক না লাগে। বের করে দেখবে, তখনই কিন্তু ঢালবে না যে মিক্সচারটা পুরোপুরি গলে গেছে কিনা। গলে না গেলে সেগুলোকে যদি পারো একটু ঠান্ডা করে খুঁচিয়ে আবার ধরো 30 মিনিটের মধ্যে খোঁচানোর ব্যাপারে একটা সাবধান। আমি আমার এক্সপেরিমেন্ট করার সময় ভুল করে স্টিলের রড, স্টিল না মানে আয়রনের রিবারের রড দিয়ে একটু ঘেটে ফেলেছিলাম, বলে যা হবার তাই হলো। আয়রনের অক্সাইড এই কালারলেস গ্লাসে মিশে গেল। আর যেহেতু আমি ক্লে বন্ডেড গ্রাফাইটে এক্সপেরিমেন্ট করেছিলাম, তাই এটা যেহেতু গ্রাফাইট আছে, এটা রিডিউসিং এনভায়রনমেন্ট, আর ওখানে আয়রন অর্টিকেলের গায়ে Fe2O3 লেগেই থাকে, সেটা রিডিউস হয়ে FeO তে কনভার্ট হয়ে গ্লাসের রং ডার্ক গ্রিন হয়ে গেছে। তোমরা এই ভুলটা করো না। তোমরা যদি মনে করে একটু ঠান্ডা করতে পারো, ঠান্ডা করে একটু মনে করো গ্লাস রড দিয়ে যদি পারো একটু একটু খোঁচাতে পারো, কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেলে তারপরেই হাতের স্পর্শ থেকে যতটুকু পারো ওটা হাত পোড়া থেকেও শ্রেষ্ঠ থাকবে, এবং তারপর ঠান্ডা হয়ে গেলে আবার টানবে। এভাবে হোপফুলি এরপরে যদি খোঁচানোর পর, মিক্সচার খোঁচানোর পর আশা করি কাজ হয়ে যাবে। আর একটা জিনিস, লেড অক্সাইড তো কমলা কালারের, তাই না? লেড অক্সাইডটা কমলা কালারের, কিন্তু এটাকে যখন তুমি হিট দিয়ে থাকবে, বিশেষ করে জিঙ্ক অক্সাইডের সামান্য মিক্সচার মিশে, তখন দেখবে যেটা আস্তে আস্তে সারফেসটা সাদা কালার হয়ে গেছে। তখনই কিন্তু তুমি বুঝবে তোমার রিয়াকশন ঠিকঠাক পথে এগোচ্ছে। আর এর আগে যদি মনে করো সবকিছু অক্সিডাইজড হয়ে সবকিছু মেল্ট হয়ে যায়, তাহলে তো ভালোই। তবে হ্যাঁ, এক দফায় কাজ হলে ভালো নয়, 2 দফায় ট্রাই করতে হবে। তো দ্বিতীয় দফায় মেল্টিংটা হয়ে গেলে অলরেডি একটা প্রিহিটেড মেটালের প্লেটের উপর, এটা 200 ডিগ্রির কাছাকাছি মেটালটা প্রিহিটেড হলে ভালো হয়। প্রিহিটেড প্লেটের উপর এই গ্লাসের মিক্সচারটা ঢেলে দেবে। ঢেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা পানির মতো ছড়িয়ে না পড়ে, একটা বাটন আছে না, গোলাকার বাটন, যাতে উপরের পৃষ্ঠে একটু গোলাকার কিন্তু নিচেটা হচ্ছে ফ্ল্যাট, এরকম একটা বাটনের শেপ ধারণ করবে। তারপর সেটাকে তোমরা আস্তে আস্তে কুল করবে। তাড়াতাড়ি কুল করতে গেলে ফেটে যাবে আর কি, তোমাদের ছবিটা খুব একটা ভালো উঠবে না, এই আর কি ঝামেলা। তো এভাবে তোমরা একটু কিছুক্ষণ কুল করতে দেবে, কিংবা মনে করো শনিবারে কাজ না হলে হয়তো রবিবারে কোন একটা সময় ক্লাসের ফাঁকে বা ল্যাবের ফাঁকে এসে তোমরা এই বিট গুলো নিয়ে যাবে, নিয়ে হচ্ছে আমাদের মেটালোগ্রাফি ল্যাবে আগের মতো করে ছবি তুলবে। আর যদি কোনো ক্রমে বিট ফেটে যায়, নো টেনশন, এই বিটের ফাটা সার্ফেসেরও ছবি তুলবে। এবং তখন কিন্তু তোমার এই কালার, অ্যাপিয়ারেন্স এগুলোই তোমাকে রিপোর্ট করতে হবে। এবং হ্যাঁ, আমি তোমাকে বলছিলাম যেগুলো মাস পার্সেন্টেজ, এখন তোমাদের মোলার পার্সেন্টেজে কনভার্ট করেও কত কত মোল হয় সেগুলো একটু হিসাব করে দেখিয়ে দিও। তোমরা কতক্ষণ ধরে হিট করেছো, তুমি ফ্লেম দিয়ে করো তবে ফ্লেম কিরকম চেঞ্জ করেছো, অক্সাইড মিক্সার কিরকম চেঞ্জ হয়েছে সেটা অবজার্ভ করতে পারো, সেটা রিপোর্ট করবে। আর বিডের কালার এবং ফ্র্যাকচার সারফেস দেখবে। এবং তোমাদের এরপরের কাজটা হচ্ছে এই কোয়েশ্চেন গুলোর আনসার করা। সিরামিকের কালার কেন হয়, এটার জন্য কিন্তু তোমাদের কেমিস্ট্রির একটু বেশ ভালোই ঘাটাঘাটি করতে হবে, এবং তোমাদের ফিজিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালস এরকম কোর্স বা সিরামিক্স বা অ্যাডভান্স সিরামিক্স এরকম কোর্স করা হয়নি, কিন্তু এটা যদি করতে পারো হোয়াট কজ কালারফুল সিরামিক, তাহলে কিন্তু তোমরা এই কাজে অনেকটা এগিয়ে যাবে। তবে হ্যাঁ, তোমাদের কোয়েশ্চেন আনসারের জন্য তো আমার আবার ধরো তোমাদের মার্কিং রুব্রিকটা একটু চেঞ্জ হবে, সেই চেঞ্জ করা মার্কিং রুব্রিক আমি তোমাদের দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। এবং এবং কোন সেফটি প্রিকশন গুলো তোমরা কি কি নিয়েছো সেগুলো নিয়েও কাজ করবে। তো তোমরা এখন কি গ্লাসের কয়েকটা ছবি দেখতে চাও, যে গ্লাস নিয়ে আমরা কাজ করেছি? কি বলো? জি স্যার। ইয়েস স্যার। যদি ছবি দেখতে চাও তাহলে দেখি কি করা যায়। দাঁড়াও, এটা একটু খুঁজে বের করতে হবে, দাঁড়াও খুঁজে আগে বের করি, তারপর তোমাদের দেখাই। নইলে আমার খোঁজাখুঁজির জন্য তোমাদের বসে রাখার মানে হয় না।
খুঁজে পাওয়া গেছে। তাহলে আবার আমরা স্ক্রিন শেয়ার শুরু করি। এখন তো স্ক্রিন দেখতে পাচ্ছ নাকি লোড হচ্ছে? দেখতে তো পাচ্ছ তাই না? জি স্যার। তোমাদের ফোকাস টেকিং এর টেকনিক কেমন কাজে এলো? ফোকাস দিয়ে তোমরা স্ট্যাক করলে নিশ্চয়ই বেশ ভালোই কাজে এসেছে। তোমাদের অভিমত কি? স্যার দেখা গেছে যে স্যার মানে হায়ার ম্যাগনিফিকেশনে আর কি মানে একটু হ্যাঁ, হায়ার ফোকাস ম্যাগনিফিকেশনে স্ট্যাক করলেও আর কি মানে একটু ভালো হবে। ঝাপসা। হ্যাঁ, সেক্ষেত্রে তোমাকে বললাম না, সেক্ষেত্রে দাঁড়াও, কম্পিউটারের চার্জিং ঠিক আছে, ব্যাপার না, চার্জটা দিয়ে অন করে দিই। হ্যাঁ, হায়ার ম্যাগনিফিকেশন এটা হওয়া স্বাভাবিক। আর তোমাদের তো অবশ্যই একটা ল্যাব এক্সপেরিমেন্টের জন্য কোন অবস্থাতে আমি 16টা 17টা ছবি একসাথে স্ট্যাক করতে বলতেও পারি না। দাঁড়াও। কিছুতে চার্জ চলে এলেই হ্যাঁ এখন কাজ হবে। এবার কি লোড হচ্ছে বলে এসে যাচ্ছে। সব করাই দেখতে পারো আশা করি এখানে। এটা 50 টাইমস ম্যাগনিফিকেশনে। এটা হচ্ছে গ্লাসের মধ্যে হচ্ছে এটা একটা গ্যাস বাবল, আর চারদিকে যে স্নো ফ্লেকের মতো জিনিস দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মেটালিক ডেনড্রাইট। জিঙ্ক অক্সাইডের সাথে কার্বন রিয়েক্ট করে জিঙ্কের মেটালিক ডেনড্রাইট ফর্ম করে ফেলেছে। এই তো, এই কার্সর তো আমার দেখতে পাচ্ছ তাই না? কার্সর তো আমার দেখতে পাচ্ছ। জি স্যার দেখা চারদিকে যাচ্ছে। চারদিকে যে দেখছো সেটা গ্লাসের মধ্যে কিছু ইনক্লুশন আছে, এগুলো হচ্ছে মেটাল। আর মেটালের মাঝখানেও যদি কোনো অক্সাইড বা ড্রপস থেকে থাকে সেগুলো হচ্ছে এখানে। এটা হচ্ছে গ্লাসের ক্লিয়ার রিজিয়ন। এটা হচ্ছে যেখান থেকে মনে করো গ্লাসের ডেনড্রাইটিক মেটালের এই ডেনড্রাইটিক স্প্রেডিং শুরু হয়েছে, সেরকম একটা জিনিস। আর এখানে গ্লাসে একটু একটু ছোপ ছাপ রয়ে গেছে, মাইক্রোস্কোপে মাঝে মাঝে ছোপ ছাপ কিছু রয়ে যায়। এটা হচ্ছে 200 ম্যাগনিফিকেশনে এই মেটালিক কোটেড রিজিয়ন আর মেটাল কোট ফ্রি রিজিয়ন। এখানে আমি আরো একটা থ্যাবড়ে যাওয়া স্পট, এখানে বোধহয় কোনো জায়গার কারণে স্ট্রেস ফিল্ড টাইপ কিছু একটা জেনারেট হচ্ছে, সেজন্য এখানে এখন যদি কালার এনহ্যান্স করা হয় তাহলে রেইনবো টাইপ কিছু একটা কালার দেখা যায়। আর এটা হচ্ছে মেটালিক শিন। আমরা যদি আরো, এই ছবিটা কিন্তু হচ্ছে ক্ল্যারিফাইড। এখানে ওই স্ট্রেন রিজিয়ন ছিল, আর এখানে কিন্তু একটু ঘষে করলে তোমরা কিন্তু ফ্যাসেটেড গ্রেইন জাতীয় স্ট্রাকচারও কিন্তু খুঁজে পাবে। গ্রেইন বাউন্ডারি উইথ ডিফেক্টস, এগুলো কিন্তু তোমরা খুঁজে পাবে। স্যার এগুলো এটা কিসেরই মানে ওই ডলার মতো আছে, একটু আগে যেখানে ফোকাস করছিলেন ওইটা কি মেটাল নাকি গ্লাস? নিচে স্যার, কারসারটা নিচে। এই অংশটা হচ্ছে মেটাল, এই অংশ গ্লাস। কিন্তু এইখানের যে সাদাগুলো শাইনি হয়েছে আমি বললাম না, আমি জিঙ্ক অক্সাইড নিয়ে টেস্ট করেছিলাম হচ্ছে ক্লে বন্ডেড গ্রাফাইট ক্রুসিবলে। যেহেতু গ্রাফাইট ছিল, গ্রাফাইট ওই জিঙ্ক অক্সাইডকে রিডিউস করে জিঙ্কে কনভার্ট করে দিয়েছে, অথবা সেটা ম্যাঙ্গানিজ আয়রন বা ক্রোমিয়ামকেও সেটা একইভাবে রিডিউস করে মেটালে কনভার্ট করে দিতে পারে। তো এটা এই মেটালের কারণেই হচ্ছে এইরকম শাইনি জিনিসপত্র দেখছো। এই কালো কালো জিনিসগুলো বিভিন্ন আনমেল্টেড ড্রস ইনক্লুশন হতে পারে। এটা হতে পারে কোন একটা ড্রস ইনক্লুশনের চারদিকে স্ট্রেইনড বা কিছুটা ফ্র্যাকচারড রিজিয়ন। আর এটাকে তো বলছি, এই ইমেজে হচ্ছে দেখা যাচ্ছে এখানে যে গ্যাস পোরোসিটি সেটা অলমোস্ট রাউন্ডেড বা ইলিপ্টিক্যাল। গ্লাসের মধ্যে পোরোসিটি থাকলে এতটাই রাউন্ডেড হয়। It's all about surface tension. স্যার এখানে কালো অংশটা কি ছিল?
এই ইমেজে জি মনে করো সাদা কালোর যে এই ধরনের ব্যান্ড, এটা হচ্ছে আলো ছায়ার কারণে, লাইটস এন্ড শ্যাডোস, নাথিং মোর দ্যান দ্যাট। এমনকি এমনও হতে পারে যেটা হচ্ছে এইখানে যে সাদা কালো ছোপ দেখছো, এমন হতে পারে যে মেটালটা হচ্ছে ওপেক, এই মেটালের ডেনড্রাইটিক ধরনের নেটওয়ার্কে ছায়া পড়ে, এটা শেডের কারণে এরকম রিজিয়ন তৈরি হয়ে গেছে। আমি তোমাদের কিন্তু এখানে স্পেশালি মেটাল বা সিরামিকের স্ট্রাকচার দেখানোর যত টার্গেট, তার চেয়েও বেশি টার্গেট হচ্ছে আমি তোমাদের দেখাবো যে গ্লাসের মধ্যে এই সিরামিকের এই রাউন্ডের স্ট্রাকচার গুলো বা এই পোরোসিটি গুলোর শেপ কেমন থাকে, ইনক্লুশনের শেপ কেমন থাকে, এর মধ্যে মেটাল ঢুকে গেলে এগুলো কিরকম থাকে। দ্যাটস ইট। হোপফুলি তোমরা যদি এগুলো নিয়ে কাজ করো তাহলে তোমরা এসব ব্যাপারে আরো অনেক জানতে পারবে। এটা হচ্ছে আমার একটা প্ল্যান। তোমার নেক্সট প্ল্যানটাও তোমরা শুনে রাখো, এটা তাহলে তোমরা একটু আগে আগে হিসাব করে নিতে গেলে সুবিধা হবে। আমার নেক্সট প্ল্যান হচ্ছে তোমাদের কপার অক্সাইডের হাইড্রোথার্মাল সিনথেসিস বা সল জেল সিনথেসিস করানো। আর আরেকটা প্ল্যান হচ্ছে তোমাদের কম্প্যাকশন করা। সেটা ওই তৈরি করা কপার অক্সাইড পার্টিকুলারলি হতে হবে, নট নেসারি। আমাদের হাতে যে স্টকটা সবচেয়ে বেশি আছে আয়রন অক্সাইড, Fe2O3। দরকার হলে এটারই তোমাদের একই সাথে কম্প্যাকশনও করিয়ে দিতে পারি, সিন্টারিংও করিয়ে দিতে পারি। তো এখন কিন্তু আমাদের হাতে কিন্তু ল্যাব ফেসিলিটিস কিন্তু একটু সীমিত, সিরিয়ালও সীমিত, যন্ত্রপাতিও সীমিত। আমি যদি কম্প্যাকশনের জন্য বেশি ওয়েট করতে চাই, হয়তো সেটা করেও হয়ে উঠবে না। তো এই গ্লাস ল্যাবের পরপরই যদি তোমরা কম্প্যাকশন এবং সিন্টারিং করে ফেলো, তাহলে কিন্তু আমরা কাজটা অনেকটা এগিয়ে রাখতে পারবো। তারপর আমাদের জাস্ট হাইড্রোথার্মাল এবং সলজেল করতে হবে। ইনফ্যাক্ট হাইড্রোথার্মাল বা সলজেল সিনথেসিস কিন্তু আমি আমার নিজ হাতে করার সুযোগ হয়নি, আমার থিসিস কিন্তু ওটা নিয়ে ছিল না। তাই ওটা যে অ্যাকচুয়ালি কিভাবে করতে হবে সেটা নিয়ে আমার একটু কনফিউশন আছে, কিন্তু এটা যে পার্টটুকু আমার কনফিউশন নেই সেটা সম্পর্কে আমি বলে রাখি। যেহেতু কপারের আমরা কম্পাউন্ড সিনথেসিস করবো, তাই আমাদের কপারের আমরা একটা সল্ট থেকে শুরু করতে হবে, যে সল্টটাকে খুব সহজে ভলাটাইজ করে দেওয়া যায় এবং কপারের শুধু অক্সাইডই বাকি থাকে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সল্টকে তুমি হিট দিয়ে ক্লোরিন সরাতে পারবে না। সালফেটের সল্টকে হিট দিয়ে সালফার সরানো কিন্তু অনেক ডিফিকাল্ট। সেই তুলনায় নাইট্রেট সল্টকে ডিকম্পোজ করা সহজ। আমরা ক্লাস 9-10 হয়তো পড়ে এসেছি সকল নাইট্রেট লবণেই তাপে বিয়োজিত হয়। মনে পড়ে কারো? জি স্যার। তোমাদের সিলেবাস চেঞ্জ হয়েছিল, তোমরা বলতে পারতে কার্বনেট নিলে তো আরো সুবিধা হতো, কিন্তু তোমরা তো জানো যে কার্বনেট সাধারণত পানিতে দ্রবীভূত হয় না, তাই কার্বনেট নিয়ে কাজ করা যাবে না। তো আমি যেটা করেছি, কপার মেটালের টুকরো সরাসরি একদম গাঢ় নাইট্রিক অ্যাসিডে ঢুকিয়ে দিয়েছি, তাতে কপার নাইট্রেট তৈরি হয়ে গেছে। এবং সেই কপার নাইট্রেট দিয়ে আমার প্ল্যান হচ্ছে যে তোমরা অন্তত 10 গ্রাম কপার অক্সাইড পাওয়া যায় সেই হিসাব করে তোমরা কপার নেবে এবং নাইট্রিক অ্যাসিড নেবে। কপার এবং নাইট্রিক অ্যাসিড তোমরা কোন অনুপাতে নেবে সেটা কিন্তু একটু বলা মুশকিল। খুবই ঠান্ডায়, প্রচন্ড খুবই ঠান্ডায় কপার এবং নাইট্রিক অ্যাসিড মিলে নাইট্রাস অক্সাইড তৈরি করে। ভালো কথা, নাইট্রিক অ্যাসিড যে একটা অক্সিডাইজিং অ্যাসিড সেটা তো আমাদের মনে আছে তো? জি স্যার, ওই যে জার্মান অক্সিজেন তৈরি করছে। ইয়েস, ন্যাসেন্ট অক্সিজেন, রাইট। টেম্পারেচার আরেকটু বাড়লে নাইট্রিক অক্সাইড NO, আর টেম্পারেচার প্রায় ফুটন্ত পানির কাছাকাছি না, তবে বেশ ভালো নাইট্রোজেন ডাইঅক্সাইড। নাইট্রাস অক্সাইড নিঃশ্বাসের সাথে গেলে হয়তো একটু হাসি পাবে, লাফিং গ্যাস যেহেতু একটু অবশ অবশ লাগবে, কিন্তু নাইট্রোজেন ডাইঅক্সাইড নিঃশ্বাসের সাথে গেলে খুবই খুবই রকম বাজে হবে। কেননা এটা নিঃশ্বাসের সাথে নিঃশ্বাসের ফ্ল্যাশাজি দেওয়া মিউকাস মেমব্রেনের সাথে বিক্রিয়া করে নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তৈরি করে। নাইট্রাস অ্যাসিড যেমন তোমার, নাইট্রিক অ্যাসিড কিন্তু ভয়াবহ রকমের জিনিস। এই নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডের একটা ফোঁটা তুমি যদি চামড়ায় পড়ে, চামড়ায় জ্বলনি যেমন তেমন, চামড়াটা হলদে হয়ে বসে পড়বে। এর একটা চমৎকার কারণ আছে যদি অর্গানিক কেমিস্ট্রি, এটা বলতে পারো যে প্রোটিনের সেকেন্ডারি অ্যামিন গ্রুপের সাথে এটা নাইট্রোসিলেশন হয়ে সেকেন্ডারি অ্যামিনের নাইট্রোসো পরীক্ষা মনে আছে কারো? অর্গানিক কেমিস্ট্রিতে সেকেন্ডারি অ্যামিনের নাইট্রোসো পরীক্ষা, হলুদ বর্ণ বা কমলা বর্ণের যৌগ তৈরি হয় ডায়াজোনিয়াম সামথিং অ্যাড করলে।
Yes, স্যার sir. জি স্যার ডায়াজোনিয়ামের প্রসেসটা একটা প্রসেস করলে ফেনলের করতে গেলে যেটা ডায়াজোনিয়াম হতো সেটা সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে করতে গেলে একটা নাইট্রোসোসাইড কম্পাউন্ড তৈরি হয়। তো সেটা সাইড টপ, সেটা আমাদের মূল বিষয় না। আমাদের মেইন টপিক হলো সল জেল তৈরি করা। এবং সল জেল তৈরি করার সময় তোরা একটা জিনিস হিসাব করে যে নাইট্রাস অক্সাইড তৈরি করতে গেলে কপারের সাথে কম পরিমাণ নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাতে হয়, কিন্তু নাইট্রোজেন ডাইঅক্সাইড হিসেবে করাতে গেলে কপারের তুলনায় নাইট্রিক অ্যাসিড সবসময় মানে অপেক্ষিত বেশি নিতে হয়। যেহেতু আমরা জানি না যে যে কোন রুটে এই কপারের মধ্যে নাইট্রিক অ্যাসিডটা ডিকম্পোজ করে ফেলবে, সেই অনুযায়ী সেজন্য তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই নাইট্রিক অ্যাসিড এদের সাথে কপার রিঅ্যাকশন করে সবসময় নাইট্রোজেন ডাইঅক্সাইডই তৈরি করবে। এই হিসাব করেই তোমরা কপারের সাথে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড নেবে। এটাতে পানি মেশাবে না, কেননা তাহলে এটা দুর্বল হয়ে যাবে, আর পানি মিশিয়ে ফেলে সেটাকে বাষ্পীভূত করে শুকাতেও তোমাদের দেরি লাগবে। আমার কাছে কিন্তু সেই কপারের টুকরো তার এগুলো আছে। তোমরা 10 গ্রাম কপার অক্সাইড তৈরি করার জন্য যতটুকু কপার মেটাল নাইট্রিক অ্যাসিড লাগে সেগুলো তোমরা মেপে নাও। আমাদের ল্যাবে কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে নাইট্রিক অ্যাসিড আছে। তোমরা এর পরের ল্যাবে তোমরা যা করতে চলছো তারও মোটামুটি কিন্তু একটা আইডিয়া পেয়ে গেছো। এটা এবং সেটাকে আমরা ডিকম্পোজ করেও কিন্তু কপারের অক্সাইড তৈরি করতে পারি। যদি সল জেল পদ্ধতি যেতে চাইতাম তাহলে কিন্তু ব্যাপারটা আরেকটু ঝামেলার হতো। আমি কিন্তু এখনো রুটটা ফিক্স করিনি। সল জেলে গেলে আমাদের যে ঝামেলাটা হতো সেই ঝামেলাটা হলো তখন আমাদের কপার নাইট্রেটকে মনে করো অ্যামোনিয়া জাতীয় বেস দিয়ে কপার হাইড্রোক্সাইড হিসেবে প্রেসিপিটেট করতে হতো। আবার বেশি হাইড্রোক্সাইড দিলে কিন্তু টেট্রামিন কপার তৈরি হবে বা আবার ডিসলভ হয়ে যাবে। তো সেজন্য এই যে কপার হাইড্রোক্সাইড তৈরি হলো সেটার সাথে আবার অ্যাসিটিক অ্যাসিড মিশিয়ে কপার অ্যাসিটেট বা কপার ইথানয়েড তৈরি করতে হবে। তারপর সেটার সাথে মনে করো ইথিলিন গ্লাইকল বা এরকম জিনিস তৈরি করে একদিকে মনে করো এস্টার তৈরি হতে থাকবে, অন্যদিকে সেই এস্টারের মধ্যে মধ্যে কপার কোঅর্ডিনেট হয়ে যাবে। মনে করো এক একটা কপার মলিকিউলের মধ্যে ডিসটেন্স থাকবে অনেক, কপার এলিমেন্টের মধ্যে ডিসটেন্স থাকবে অনেক বেশি, কপার গুলো ক্লাম্প করবে না। তারপরে মনে করো কপার কপার তারপরে এস্টার এই ম্যাট্রিক্সটাকে ড্রাই করে তারপর ধরো সেটাকে যদি হাই টেম্পারেচারে ডিকম্পোজ করতে পারো তাহলে কিন্তু তোমরা কপার অক্সাইডের ন্যানো পার্টিকেলের সিনথেসিস করতে পারো। কিন্তু এখন তো ধরো আমরা কপার ন্যানো পার্টিকেল সিনথেসিস হয়েছে কি হয়নি সেটা করার জন্য আমি তোমাদের প্রত্যেক গ্রুপকে এক্সআরডি করাতে পারতে পারি না, কারণ আমাদের ডিপার্টমেন্টে কিন্তু এক্সআরডি নেই। ইনফ্যাক্ট ডিপার্টমেন্ট বুয়েটেও এক্সআরডি আছে কিনা সন্দেহ। এক্সআরডি করার জন্য অ্যাটমিক এনার্জি কমিশনে যেতে হয় এবং প্রত্যেকটার জন্য 1,500-এর উপরে টাকা করে দিতে হয়। অর্থাৎ তোমাদের ওদিকে পারফরমেন্স যাবেই না, বুঝতে পারছো। কিন্তু আমি অন্তত চাই যে তোমরা অ্যাডভান্স সিরামিক কি করে তৈরি হয়, স্ট্রনসিয়াম টাইটানেট, বেরিয়াম টাইটানেট এরকম জিনিস তো আমি তোমাদের হাতে তুলে দিতে পারি না, তো কপার অক্সাইড দিয়ে তোমরা হাত পাকাও। তো আমরা সামনে যে ল্যাব গুলো করতে চলেছি সেগুলো নিয়ে তোমাদের একটু ধারণা থাকবে। তো এই যে ল্যাবটা পরে হবে তারও পরের ল্যাবটা তোমাদের করে রাখার কারণ হলো আমি কিন্তু তোমাদের বলে গেছি যে 10 গ্রাম কপার অক্সাইড ইকুইভ্যালেন্ট এবং কপারের সাথে নাইট্রিক অ্যাসিড রিঅ্যাকশন করে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করবে। এই ধরনের হিসাব করে তোমরা কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড দিতে হবে। কনসেন্ট্রেশনের মধ্যে কত পার্সেন্ট নাইট্রিক অ্যাসিড ওই সলিউশন আছে সেটা কিন্তু ওই বোতলের গায়ে লেখা। সেখান থেকে তোমরা দেখে নিয়ে সেই অনুযায়ী নাইট্রিক অ্যাসিডের গাঢ় সলিউশন ঢালবে। তার মধ্যে যে পানি আছে সেই পানি শুকিয়েই তোমাদের কাজ চলবে। ক্লিয়ার? তোমাদের এখন জাস্ট হিসাব করে রাখতে হবে যে 10 গ্রাম কপার অক্সাইডের জন্য আমার কতটুকু কপার লাগবে, কতটুকু নাইট্রিক অ্যাসিড নিয়ে তোমাদের গলাতে হবে। আমার কাছে কিন্তু স্টকে নাইট্রিক অ্যাসিড রয়েছে আর কেমিক্যাল গুলো স্টক আছে বলে কিন্তু আমি একটা কনফিডেন্স সাথে বলতে পারছি। আর আমাদের শেষের দিকে যখন ফিল্টারিং যদি করি তাহলে আমার প্ল্যান থাকবে যে আয়রন অক্সাইডের সাথে বোরিক অ্যাসিডের বিভিন্ন পার্সেন্টেজ মিশিয়ে একই টেম্পারেচারে একই সময় অথবা একই পরিমাণ বোরিক অ্যাসিড এই আয়রন অক্সাইডের সাথে মিশিয়ে একই টেম্পারেচার ভিন্ন সময় রেখে দিলে ফিল্টারিং এর কি চেঞ্জ ঘটে সেটা দেখা। ওটার কিন্তু এখন ল্যাব শিট প্রিপেয়ার আমি করে উঠতে পারিনি, কিন্তু হোপফুলি তোমরা প্রিপেয়ার করে দেবো। গ্লাস মেকিং এর ল্যাব শিটটা তৈরি করা আছে এটা হোপফুলি আমি তোমাদের দিয়ে দিতে পারবো। আর আমি তোমাদের রুব্রিকটাও ধরো একটু মডিফাই করে তোমাদের দিয়ে দিতে পারবো। তাতেই আশা করি কাজ হয়ে যাওয়ার কথা। তো তোমাদের এ ব্যাপারে কোন প্রশ্ন আছে? স্যার না স্যার। হ্যালো প্রশ্ন। আচ্ছা আপু শুনতে পেয়েছেন তো আমাদের পুরো প্ল্যানটা? স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পেয়েছি।
আপু আছেন কি? স্যার আমরা যে এক্সপেরিমেন্ট 2 যেটা করেছিলাম স্যার, ওইটা তো স্যার আগের বছর ছিল না। এজন্য কি আপনি ওইটার জন্য কি কোনো ল্যাব হ্যাঁ আমি কুইজের আছি। জন্য কি হুম, বলতে ল্যাব থাকো। কুইজের জন্য কি স্যার কোনো কোর্স ম্যাটেরিয়াল দিতে পারবেন? ল্যাব কুইজের জন্য কোর্স ম্যাটেরিয়াল তোমাদের দেওয়া একটু ডিফিকাল্ট হবে। তোমরা যে ল্যাব রিপোর্ট গুলো তৈরি করেছো, সেই ল্যাব রিপোর্ট গুলো তোমরা এক গ্রুপ অন্য গ্রুপের সাথে শেয়ার করে ফেলো, সেটাই তোমাদের জন্য ভালো হবে। আর আপনি যদি দেন তাহলে স্যার একটু ভালো হয়, মানে কোনো কিছু অথবা সাজেশন যদি দেন যে এখান থেকে হবে। হুম, তোমরা ইন্টারনেটে অনেক জায়গা থেকে সার্চ করেছো তাই না? তোমরা কোন কোন জায়গা থেকে সার্চ করেছো, সেই সার্চ গুলো তোমরা প্রত্যেকটা টিম একে অন্যের সাথে শেয়ার করে একটা ডকুমেন্ট তৈরি করো। সেই ডকুমেন্টটা তোমরা টিমসে আপলোড করে দাও। তোমাদের কাছে তোমাদের রেফারেন্স ম্যাটেরিয়াল গুলো আছে তাই না? সেখান থেকে তোমরা কথাবার্তা বলো। দেখো, আমিও ভাবি যে তোমাদের কি করা যায়। বুঝতেই তো পারছো, আমরা একটা সিরামিক ল্যাবে গিয়ে খুব বেশি, মানে একটা সিরামিকের ইন্ডাস্ট্রি দিকে কাজ করতে পারছি না, এবং আমরা কিন্তু অ্যাডভান্স সিরামিকের দিকে এগুলো চলতে যাবো। আমরা কিন্তু আনফরচুনেটলি ট্র্যাডিশনাল সিরামিকের কিন্তু ল্যাব দেখতে পারলাম না, কেননা এর হচ্ছে ইকুইপমেন্ট গুলো বিশেষ করে প্রেসিং এর ইকুইপমেন্ট আমাদের হাতে ছিল না। এখন এই ইকুইপমেন্ট, টাইম টেবিল সবকিছুর মধ্যে একটা তালগোল পাকিয়ে গেছে। তো এর মধ্যে আমি বলবো যে হ্যাঁ, তোমরা আমাকে যখন যে প্রশ্ন করতে চাইবে, তখনই আমি সে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং ধরে নাও যে তোমাদের সাথে আমার এই ল্যাব নিয়ে যে কথা হচ্ছে, আমি তোমাদের যে প্রশ্ন উত্তর গুলো দিচ্ছি, এগুলো থেকে তোমাদের ল্যাব কুইজে একটা উল্লেখযোগ্য অংশ আসবে। আর যদি মনে করি যে শেষের দিকে কিছুতেই কিছু হচ্ছে না, তাহলে হয়তো এমনও হতে পারে যে এম, যে তোমাদের যে ল্যাবের যে ল্যাব রিপোর্ট দিয়েছো, সেটা থেকে আমি তোমাদের মার্কিং করে দিতে পারি, ল্যাব কুইজ থাকবে না, আর তোমাদের প্রেজেন্স রিপোর্ট তখন একটু ওয়েটেজ একটু বেড়ে যাবে। কিন্তু আমি কিন্তু এখনো পর্যন্ত চাইছি তোমরা যাতে এই এই একটা ল্যাব কুইজ দিতে পারো। আর তোমরা এমনিতে আহমেদ শরীফ স্যারের তো ক্লাসগুলো তো ঠিকঠাক হচ্ছে তাই না? জি স্যার। জি স্যার। তাহলে ওনার ক্লাসের ম্যাটেরিয়াল গুলোই মেইনলি ফলো করো। আমিও স্যারের কাছ থেকে জেনে উনি ক্লাস ম্যাটেরিয়াল দিয়েছে, দরকার হলে আমি তোমাদের ক্লাস ম্যাটেরিয়াল থেকেই একটু একটু করে বেশি করলেও করতে পারি। That depends. মানে আমি কিন্তু চাই, আমি নিজে কিন্তু কোর্স ডিজাইন করতে গিয়ে একটু হচ্চকিত অবস্থায় আছি, কারণ এটা কিন্তু কিন্তু আমার নেওয়া প্রথম কোর্স। তাই আমি চাইছি তোমরা নিজেরা যতটুকু পারো শেখো, তোমরা নিজেরা রিসার্চ করো, তোমরা নিজেরা রিসার্চ ফাইন্ডিং এক্সপ্লেন করতে শেখো। তাহলে কিন্তু তোমরা কিন্তু সামনের দিকে রিসার্চ অনেকটাই এগিয়ে যাবে। যেমন তোমরা যখন সিরামিকের মাইক্রোস্ট্রাকচারে ঘাটাঘাটি করেছো, তোমাদের তো অনেক কিছু ঘাটাঘাটি করতে হচ্ছে। তোমরা ফোকাস টেকিং সম্পর্কে জেনেছো, তারপর মাইক্রোস্ট্রাকচার বিভিন্ন ফেজ সম্পর্কে জেনেছো, হয়তো কোন সিরামিক কিভাবে তৈরি হয়, তার কাঁচামালের সোর্স কি, সেগুলো সম্পর্কেও কিছুটা জেনে ফেলেছো, ঠিক কিনা? জি জি স্যার। স্যার। তাহলে তোমরা যদি এই লাইনে ভবিষ্যতে রিসার্চ করতে চাও, তোমাদের একটা স্ট্রং বেস তৈরি হয়ে গেছে বা তৈরি হচ্ছে। তো আর কোন প্রশ্ন আছে? স্যার আমার রোল 37। আমি প্রথমে যখন অ্যাটেন্ডেন্স দিলাম তখন নেটওয়ার্কটা খুব আনস্টেবল ছিল। আমার শোনা গেছিল কি স্যার, এই জন্য এটা জানতে হ্যাঁ হ্যাঁ চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, শোনা গেছে। স্যার আমার রোল 38 স্যার, আমি একটু পরে জয়েন করছিলাম। 38, তুমি একটু পরে জয়েন স্যার করেছো। স্যার রোল 11 স্যার স্যার একটু লেট। আস্তে 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 এক একজন করে বলো। স্যার রোল 6, একটু নেটওয়ার্কের সমস্যা ছিল প্রথমে। স্যার রোল 32, আমার একটু জয়েন করতে লেট হয়েছে নেটওয়ার্ক প্রবলেমের কারণে। ওকে, স্যার স্যার রোল রোল 2। 30। একে একে স্যার 30 রোল গুলো 2 দিলাম। নেটওয়ার্কের কারণে জয়েন দিতে একটু লেট হয়েছে। হ্যাঁ, এরপর কে? একজন স্যার একটু রোল দিল। 11 স্যার। 11 26 11 দিলাম। 24 এর তো মাইক প্রবলেম স্যার। 26 এর পর ওই মাইক 24 ও 24। জি স্যার স্যার রোল 24। 30। ঠিক স্যার আছে, 17 ব্যাচ, স্যার 17 ব্যাচ রোল 18। ঠিক আছে। স্যার রোল 30। 16 ব্যাচ 26। রোল স্যার রোল 40। রোল 30 আস্তে আস্তে বলছি। 16 ব্যাচ 16 ব্যাচ 26। এরপর স্যার স্যার 14। 17 ব্যাচ 18 স্যার।
14 দিয়েছি, 17 ব্যাচ 18 দিয়েছি। আর কেউ? ঠিক আছে, এখন যারা এখনো পর্যন্ত যারা অ্যাবসেন্ট তাদেরকে বলছি, রোল 4, 10, 15, 20, 28, আমি আসছি স্যার, নেটওয়ার্কের 20 আছে। একটু লেট হয়েছিল। 28, 39, 42, 54, ঠিক আছে। তো এই ছিল আমাদের প্ল্যানস এন্ড ডিসকাশনস। তোমরা সবাই শুনেছো, আর আপুও তোমরা শুনলেন। তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল প্ল্যান। আমরা শনিবারে এবং বুধবারে মিলিয়ে আমরা এই এক্সপেরিমেন্ট গুলো করে ফেলার চেষ্টা করব। আর বুধবারে তোমাদের মনে করো যে বুধবারে একটু সকালে করার চেষ্টা করবে, তাহলে হয়তো তোমরা বিকালের দিকে মাইক্রোস্ট্রাকচারটা দেখে ফেলতে পারবে। আর যদি নিতান্তই কিছু না করতে পারো তাহলে তো কিছু করার নেই। তাহলে তো আবার পরের সপ্তাহে শনিবারে এসে একটু যতটা সকাল সকাল পারো তোমরা ছবি টবিগুলো তুলে নিও। আমি এখনই তোমাদের কোয়েশ্চেন নতুন করে আর ল্যাব কুইজ, সরি, নতুন করে তোমাদের অ্যাসাইনমেন্ট বা ল্যাব রিপোর্ট চাইছি না। তোমরা এটার জন্য বেশ ভালোই খেটেছো বলে আমি আশা করি। এবং তোমাদের এখন তো রাতের খাওয়া হয়নি, ডাইনিং প্রেয়ার তোমরা সব কমপ্লিট করো, এন্ড গুড বাই, বেস্ট অফ লাক। স্যার আজকে দাও। হ্যাঁ, আজকে ম্যাটেরিয়ালটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, তোমরা এই ভিডিওটা আপলোড করে দিও টিমসে। ওকে স্যার। ওকে, গুড বাই।